আমাদের ভারতের জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীতকেও অবমাননা। শুনুন আপনারা এই জাতীয় সঙ্গীতকে কিভাবে তারা অবমাননা করেছে। হ্যাঁ, শুনলাম বাংলাদেশ নাকি তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চলেছে। এ তো সুসংবাদ। যেই এই চিন্তা ভাবনাটা করুক না কেন তাকে অসংখ্য ধন্যবাদ, কারণ তারা অন্তত বুঝতে পেরেছে বর্তমানের জাতীয় সঙ্গীত তাদের সঙ্গে মোটেও খাপ খায় না। অর্থাৎ এই জাতীয় সঙ্গীতের সমতুল্য বা এই জাতীয় সঙ্গীতের যোগ্য বাংলাদেশ মোটেও নয়। তবে বলি কি, শুধুমাত্র জাতীয় সঙ্গীত কেন, আনুষঙ্গিক যেগুলো আছে সেগুলোকেও তো পরিবর্তন করা খুব প্রয়োজন। কারণ দেশের সঙ্গে যদি জাতীয় বিষয়গুলোর খাপ না খায় তাহলে রাখার মানেটা কি? জানি বিষয়টা অনেক চাপের, এর জন্য একটু শিক্ষা দরকার হয়। তোমাদের সে শিক্ষা নেই যে জাতীয় ফুল ফল কোনটা তোমাদের সাথে ঠিকঠাক অ্যাডজাস্ট হয়। সেক্ষেত্রে আমি তোমাদের ভারতীয় নাগরিক হিসেবে খুব সহজেই একটা ধারণা দিতেই পারি। যেমন ধরো, তোমরা জাতীয় সঙ্গীত বদলে নতুন জাতীয় সঙ্গীত রাখতে গেলে হিরো আলমের সঙ্গে যোগাযোগ করো, সেই একমাত্র পারে তোমাদের দেশের জন্য সঠিক জাতীয় সঙ্গীত বেছে দিতে। 2 নম্বর, তোমরা জাতীয় ফুল কচু ফুলকে রাখো, কারণ কচুর যে স্বভাবটা মানে চুলকে ঘা করা, সেই স্বভাবটা তো তোমাদের মধ্যে একদম 100% রয়েছে। তাই জাতীয় ফুলের সঙ্গেও তোমাদের খাপটা ভালোই খাইবে। এবার ধরো, তোমরা ফল হিসেবে তেঁতুলকে বেছে নিতে পারো, কারণ তেঁতুল গাছে এমন একটা অ্যাসিড থাকে যেই কারণে তেঁতুল গাছের আশেপাশে আর কোনো নতুন গাছ তৈরি হতে পারে না বা জন্মাতে পারে না। যেমন ধরো, তোমরা অন্যান্য দেশের পতাকাকে অবমাননা করছো, ঠিক এরকমটাই তো করছো তেঁতুল গাছের মতো। তাই তেঁতুলকে তোমাদের জাতীয় ফল হিসেবে রাখতেই পারো। শুয়োরকে তোমরা জাতীয় পশু হিসেবে রাখতে পারো, কারণ শুয়োরের আগাপস্তলা সমান, মগজে কতটা বুদ্ধি আছে বা নেই সেটা সন্দেহ, আর তোমাদেরও মগজ সম্পূর্ণ ফাঁকা, আকার কোনো আলাদা নেই। তাই তোমরা শুয়োরকে জাতীয় পশু হিসেবে রেখে দিতেই পারো। এবার আসা যাচ্ছে জাতীয় মাছ। ইলিশ মাছকে তোমরা বদলে ফেলো। ইলিশ নিয়ে তোমাদের বড্ড বেশি অহংকার। জাতীয় মাছ হিসেবে তোমরা তেলাপিয়াকে রাখো, কারণ আমাদের দেশের শিক্ষিত ডাক্তাররা বলেন তেলাপিয়া মাছ নাকি অনেক রোগ ছড়ায়, আর তোমরাও তো সেই কাজটাই ভালো পারো। সেই কারণে জাতীয় মাছ হিসেবে তোমরা তেলাপিয়া মাছকে রেখে দাও। আর জাতীয় পাখি হিসেবে যেটা সব থেকে বেশি প্রয়োজন, ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য কাককে রাখো। যদিও ভারতের ঝাড়ুদার পাখি হিসেবে কিন্তু কাক পরিচিত, তোমাদের ওখানে জাতীয় পাখি হলে ভালো হয়, তোমাদের ময়লা আবর্জনাগুলোকে খেয়ে পরিষ্কার করে দেবে। যাই হোক, ভারতীয় নাগরিক হিসেবে যতটা তোমাদেরকে মানে একটু ধারণা দেয়া যায় আমি দেওয়ার চেষ্টা করলাম। নিশ্চয়ই তোমাদের এই বিষয়গুলো ভালো লাগবে জেনেই আমি তোমাদেরকে এই বুদ্ধিগুলো দিলাম। তো কার কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। নমস্কার দর্শক বন্ধু। বাংলাদেশ যেভাবে তার সুপ্ত নোংরা চরিত্র আমাদের সামনে মেলে ধরছে, তাতে করে তাদেরকে সহ্য করা আমাদের কাছে এখন অসহ্য হয়ে উঠছে। জানি না আমাদের ভারত সরকার এই বিষয়ে কোন সিদ্ধান্তে পৌঁছাচ্ছেন, কারণ সহ্যেরও তো একটা সীমা থাকা দরকার। স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন, যেখানে অপমানের প্রশ্ন সেই জায়গাকে পরিত্যাগ করা ভীষণভাবে জরুরি। তাই বাংলাদেশকে বয়কট করা চারিদিক থেকে আমাদের কাছে অনেক বেশি জরুরি। না হলে অনেক বড় সংকটের গন্ধ কিন্তু আমরা কোথাও না কোথাও পাচ্ছি। এতদিন বাংলাদেশ আমাদের ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করার যে চেষ্টাটা করেছে তা সোশ্যাল মিডিয়া দ্বারা প্রচার হয়েছে। তারপর দেখা গেল বিভিন্ন দেশের পতাকাকে অবমাননা করতে। এখন আবার আমাদের ভারতের জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীতকেও অবমাননা। শুনুন আপনারা এই জাতীয় সঙ্গীতকে কিভাবে তারা অবমাননা করেছে। ঘন ঘন বন জঙ্গল ভারত ক্ষয় হে, ভারত ভাগ্য গোমাতা। পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় কেড়ে নিল বঙ্গ। বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা গোবর মূত্র তরঙ্গ। তব অভাগা নামে কাঁদে, তব নামে প্রভু পাদে। গাহে তব ক্ষয় গাথা, ঘন বন জঙ্গল পায়ু পথ ক্ষয় হে, ভারত ভাগ্য গোমাতা। ক্ষয় হে, ক্ষয় হে, ক্ষয় হে, ক্ষয় 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 হে। আপনারা নিজে শুনলেন ভারতের জাতীয় সঙ্গীতকে কিভাবে বিকৃতভাবে গাওয়া হচ্ছে। আচ্ছা, বাংলাদেশ যেগুলো করছে কি কারণে করছে? ভারতের সঙ্গে যুদ্ধ করবে বলে? মানে বাংলাদেশের সে ক্ষমতা আছে ভারতের সঙ্গে যুদ্ধ করবার এবং জিতে যাওয়ার, এই ধারণা রয়েছে তাদের? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য?
বাংলাদেশ কি সত্যি একা একাই কাজগুলো করছে, নাকি এমন অন্য কোনো দেশ আছে যেটা আমরা জানি না, তারা বাংলাদেশকে কাজে লাগাচ্ছে, অর্থাৎ কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা করছে? এমনটাও তো হতে পারে। না হলে বাংলাদেশ এই দুঃসাহস পায় কোথা থেকে যে বাংলাদেশ আজ বাংলাদেশ নামে পরিচিত, যার অন্ন বস্ত্র বলতে পারেন আমরা দিয়ে থাকি, একটা ছোট্ট রপ্তানি যদি বন্ধ হয়ে যায় তাতেই তাদের বাজার দর আগুন হয়ে যায়, সেই বাংলাদেশের একাই দুঃসাহস হতে পারে? এটা কিন্তু আমার কাছে একটা খটকা লাগছে। জানি না বাংলাদেশের সঙ্গে আর কোন দেশের যোগসূত্র চলছে, তবে যেটুকু জানতে পেরেছি চীন দেশের সঙ্গে নাকি মাঝে মধ্যে এখন বাংলাদেশের বৈঠক হচ্ছে। তাহলে কি এই চীন দেশের মতো কোনো দেশ বা চীন দেশ নিজে বাংলাদেশকে উস্কাচ্ছে ভারতের এগেনস্টে দাঁড়ানোর জন্য, যাতে করে খুব সহজেই দলবদ্ধ হয়ে ভারতের ক্ষতি করা যায়? এরকম অনেক প্রশ্ন কিন্তু আমাদের মনে জাগছে। কারণ একটা জিনিস খুব স্পষ্টভাবে জেনে নেবেন বন্ধুরা, একটা মূর্খ তাকে দিয়ে যতটা সহজে ভুলভাল কাজ করিয়ে নেওয়া যায়, একটা শিক্ষিত মানুষকে দিয়ে কিন্তু সেটা করানো সম্ভব নয় বা করানোটা কঠিন। আর বাংলাদেশ যে মূর্খ সেটা জানতে কোনো দেশের বাকি নেই। আপনারা ভালো করে জানেন যে বাংলাদেশে যারা মাধ্যমিক পাশ করে আসে তারা এদেশে এসে ক্লাস 8-9-এ ভর্তি হয়। বাংলাদেশের বিদ্যের কোনো মূল্যই নেই। তাহলে সেই মূর্খ দেশকে কি কেউ কাজে লাগাচ্ছে? আমরা হয়তো সম্পূর্ণটা এটা নিয়ে দৌড়াদৌড়ি করছি যে বাংলাদেশ করছে, বাংলাদেশ করছে, বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ করছে, কিন্তু বাংলাদেশ যে মূর্খ আর তাদেরকে যে উস্কানো সহজ, কেউ উস্কে কাজগুলো করছে, এটা কিন্তু আমরা কেউ ভাবছি না। জানি না আমাদের ভারত সরকার এই বিষয়ে কতটুকু চিন্তা ভাবনা করেছেন। তবে আমার মনে হয় এবার একটা জবাব দেওয়া খুব প্রয়োজন, কারণ জবাব না দিলে এগুলো বাড়তে বই কমতে থাকবে না। আর মানুষ কিন্তু, অন্যান্য দেশের মানুষরা কিন্তু আমাদের ভারতবর্ষকে দুর্বল ভেবে নেবে। যখন ভারতবর্ষের পতাকাকে অবমাননা করার চেষ্টা মাথায় রেখে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয় যাতে করে ভারতীয়রা কষ্ট পায়, দুঃখ পায় কিংবা রেগে যায়, তার এগেনস্টে কিছু ভারতীয় নাগরিক তাদের মতো করেই জবাব দেওয়ার জন্য বাংলাদেশের পতাকাকে অবমাননা করার কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, যেটা দেখে আমাদের রাজ্য সরকার প্রতিক্রিয়া দেখান। যদিও আমাদের ভারতের জাতীয় পতাকার উপরে এহেন অবমাননার ছবি তিনি দেখার পরে তার প্রতিক্রিয়া কেমন ছিল সেটা কিন্তু আমরা আজও জানি না। তবে বাংলাদেশের পতাকাকে নিয়ে তিনি এতটাই ভাবেন, এটা দেখে কিন্তু সত্যি অবাক হতে হচ্ছে। জানি না তিনি ঠিক কি ভেবে এই প্রতিক্রিয়া দেখান। তবে হ্যাঁ, এবার যেগুলো বলবো বাংলাদেশের অপদার্থদের জন্য বলবো। বাংলাদেশ, তোমরা তো মূর্খ তাই জানো না। কিছু প্রবাদ বাক্য আছে যেগুলো প্রমাণিত, যেমন ধরো বিনাশকালে বুদ্ধিভ্রষ্ট হওয়া, যেটা তোমাদের চলছে। প্রদীপ নিভে যাওয়ার আগে দপদপ করে জ্বলে ওঠা, যেটা করে দেখতে পারো হয় কিনা। পিপিলিকা আর পাখা গজায় মরিবার তরে। পিঁপড়েদের তো ডানা থাকে না, তারা তো মাটির সঙ্গে সংযোগ রেখে চলাফেরা করে। সেই পিঁপড়ে যখন ওড়ার স্বপ্ন দেখে তখন তার বিনাশ ঘটে, তাই শেষ ওড়াটা তাকে ঈশ্বর উড়তে দেয়। আর তোমাদেরও ঠিক সেই অবস্থা। বিনাশকাল, প্রদীপ নিভে যাওয়া আর শেষ ডানায় উড়ে বেড়ানোর সময় তোমাদের শেষ হতে চলেছে। ভারতের জাতীয় সঙ্গীতকে অবমাননা কেউ একজন গেয়ে দিল আর সেটা সবাই মেনে নিল না, এরকম কিচ্ছুটা হবে না। হয়তো মানুষকে এগুলো করে তোমরা উত্তেজিত করতে পারো, কারণ তোমাদের উদ্দেশ্যই হচ্ছে উত্তেজিত করে ভারতের তরফ থেকে কোনো ভুলভাল কোনো কাজ হাসিল করা, তাতে করে তোমরা একটু যদি সুযোগ পেতে পারো। কারণ তোমরা ভালো করেই জানো ভারতবর্ষের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা তোমাদের বাবাদেরও নেই। তাই তোমরা চেষ্টা করেছো ভারতবর্ষের কিছু মানুষকে উত্তপ্ত করে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানোর, কিন্তু সেগুড়ে বালি, সেটাও হবে না। কারণ ভারতবর্ষে এমন মানুষও আছে তাদেরকে সময় মতো সামলে নেবে, কিন্তু তোমাদেরকে যারা উস্কাচ্ছে তারা আবার তোমাদের মাথায় না কাঁঠালটা ভাঙে। তবে যাই হোক, যারা নিজেদের জাতীয় সঙ্গীতকেই সম্মান করতে পারে না তারা করবে আমাদের দেশের জাতীয় সঙ্গীতকে সম্মান, এটা আমরা কখনোই আশা রেখে চলি না। ভিডিও শেষ প্রান্তে এসে আবারও একবার আমার বন্ধুদের মনে করাবো যে বাংলাদেশ যেভাবে জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে অবমাননা করার চেষ্টা করে চলেছে এবং যেভাবে ভারতীয়দের মনে একটা উচ্ছৃঙ্খলতার
সূচনা দেওয়ার চেষ্টা করছে, সেই বিষয়ের প্রতি আমাদের প্রত্যেকের সক্রিয় হওয়া এবং প্রতিবাদ জানানোটা অবশ্যই দরকার। তাই আর চুপ নয়, কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ রাখবো তিনি যেন এই বিষয়টায় এবার সক্রিয় হন। এই আশা রেখে আজকের ভিডিও শেষ করছি। আমার বন্ধুদের আমার ভিডিও সঠিক বলে মনে হলে এবং যদি ভুলও হয় অবশ্যই আমাকে জানাবেন। আজ এই পর্যন্ত, আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, নমস্কার।